আজকের গল্প প্রখ্যাত ইংরেজ ছোট গল্পকার উইলিয়াম সমারসেট মমের লেখা স্যানিটোরিয়াম। গল্পটি কিছু টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগীকে নিয়ে। স্বাস্থ্যোদ্ধারের নিমিত্তে আসা স্কটল্যান্ডের এই অভিজাত স্যানিটোরিয়ামটি বিভিন্ন চরিত্রের রোগীকে নিয়ে এক সম্পূর্ণ পৃথিবী। গল্পটির মধ্যে দিয়ে মম প্রেমের গুরুত্ব, দীর্ঘ জীবনের চেয়ে প্রেমময় জীবন যে অধিকতর কাম্য সেটিকে দেখাতে চেয়েছেন। আরও অনেক থিমের মধ্যে বন্ধুত্বর অপরিহার্যতার কথাও তিনি উল্লেখ করেছেন। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1938 সালে। মনে রাখতে হবে 1946 সালে যক্ষ্মার প্রতিষেধক মানে অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন আবিষ্কৃত হওয়ার আগে সেই বিংশ শতাব্দীর প্রথম দিকে যক্ষ্মা ছিল এক মারাত্মক ব্যাধি, প্রাণঘাতী এবং অনিরাময়যোগ্য। ইউরোপের শহরগুলিতে যক্ষ্মা রোগীদের সাধারণ মানুষদের থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য স্যানিটোরিয়াগুলিতে থাকতে উৎসাহিত করা হতো। স্যানিটোরিয়াগুলি ছিল জেলখানার মতো। 5 বছরের মধ্যে 50% রোগীরা মারা যেত। মম যখন 8 বছরের তার মা যক্ষ্মাতে ভুগে মারা যান। 2 বছর পরে তার বাবা ক্যান্সারে ভুগে মারা যায়। সমারসেট মম নিজে প্রথম বিশ্বযুদ্ধের সময় টিবি আক্রান্ত হন এবং স্বাস্থ্য উদ্ধারের জন্য স্কটল্যান্ডের এক বিলাসবহুল স্যানিটোরিয়ামে 1917 খ্রিস্টাব্দে বেশ কিছু সময় কাটান। স্যানিটোরিয়াম গল্পটিতে নিজের ডাক্তারি জ্ঞান এবং রোগী হিসেবে অভিজ্ঞতাকে তিনি কাজে লাগিয়েছেন। গল্প স্যানিটোরিয়াম, অনুবাদ ও গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। গল্পটি অ্যাসেন্ডন নামক এক চরিত্র আমাদেরকে শোনাচ্ছে। অ্যাসেন্ডন ধরা যেতে পারে তিনি লেখক বা লেখকের মুখপাত্র একজন। সেই অ্যাসেন্ডন এই স্যানিটোরিয়ামে আসা নূতন রোগী। সুইজারল্যান্ডে স্বাস্থ্যোদ্ধারের জন্য যাবার মতো শারীরিক অবস্থা না থাকার জন্য স্কটল্যান্ডের এই স্যানিটোরিয়ামে তিনি এসছেন। লোকালয় থেকে দূরে এই অভিজাত স্যানিটোরিয়ামটি একটি পাহাড়ের চূড়াতে অবস্থিত। প্রথম 6 সপ্তাহ অ্যাসেন্ডনকে তার ঘরে শয্যাগত থাকতে হয়। তারপর একদিন, তখন শীতের মাঝামাঝি, বিকেলে তাকে গরম জামা কাপড়ে ঢেকে ঢুকে বারান্দাতে বের করে আনা হয়। এখান থেকে দূরের বরফ ঢাকা দিগন্ত পর্যন্ত দৃষ্টি অবারিত। বারান্দায় তারই মতো রোগীর দল বড় বড় ডেক চেয়ারে বসে একে অন্যের সাথে কথা বলছে, কেউ বই পড়ছে, আবার কেউ বা শুধুই ঝিমোচ্ছে। মাঝে মধ্যেই দমকা এক প্রস্থ করে কাশির শেষে উৎকণ্ঠিত হয়ে রুমাল দেখে নিচ্ছে। অ্যাসেন্ডনের প্রথম আলাপ হয় মিস্টার ম্যাকলিওডের সাথে। এখানে সবচেয়ে দীর্ঘদিনের বাসিন্দা, 17 বছর এখানে আছেন। লম্বা চওড়া বয়স্ক মানুষ, দীর্ঘ রোগে ভোগা চেহারা, খাড়াই নাক, ঢোকানো গাল আর কপাল। ম্যাকলিওড জানায় যে এই স্যানিটোরিয়ামের সবচেয়ে সুন্দর ঘরটা তারই তো পাওয়ার কথা, তাই না? অবশ্য তলে তলে ক্যাম্বেল তাকে ওই ঘর থেকে উৎখাত করার ধান্দা চেষ্টা সবসময়ই করে চলেছে। করলেই হলো, আমি ওর 6 মাস আগে এখানে এসছি। ম্যাকলিওড জানায় যে প্রথমের দিকে 1-2 বছর গ্রীষ্মে সে বাড়ি যেত। এক ভাই 2 বোন আছে। এখন তাদের বিয়ে বাচ্চা নিয়ে সংসার। তারা চায় না যে সে ফিরে যাক। এখন এটাই আমার ঘর। আর ভায়া, এখানে কবছর কাটানোর পর যদি সাধারণ জীবনে ফেরত যাও, দেখবে খাপ খাওয়াতে পারছো না। সেই ছন্দটাই নেই। দেখবে বাইরের সাথে কোনো মিল নেই। চারিদিকে কীরকম অকারণ ব্যস্ততা, হুড়োহুড়ি, চিৎকার, চেঁচামেচি, দম বন্ধ করা পরিবেশ। না, এখানেই ঢের ভালো। বের হব ওই একেবারে কফিনের মধ্যে করে। অ্যাসেন্ডন একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি করেন সারাদিন? কি করি মানে? সময় যেন ছুটছে, সময় পায় না ভায়া। টিবি ইজ আ হোল টাইম জব। টেম্পারেচার নাও, তারপরে ওজন মাপো, বাড়লো না কমলো, ধীরে সুস্থে জামা কাপড় পরো, তারপর ব্রেকফাস্ট, শেষ হলে কাগজ পড়ো, তারপর হাঁটা, লাঞ্চ, বিশ্রাম, তারপর এক প্রস্থ ব্রিজ, আর একবার বিশ্রাম, তারপর ডিনার, আর একবার ব্রিজ, তারপর ঘুম। ভালো লাইব্রেরি আছে, সব নূতন বই পাওয়া যায়। কিন্তু আমার লোকের সাথে কথা বলতেই ভালো লাগে। আর লোক মানে সব ধরনের তুমি এখানে পাবে, আসে আর যায়।
অনেক সময় চলে যায় কারণ মনে করে সুস্থ হয়ে গেছে। তাদের আবার বেশিরভাগই ফেরত আসে, অনেকে মারা যায়, অনেককে মরতে দেখেছি, আরও বহু দেখব। পাশের চেয়ার থেকে মিস আইভি বিশপ বললেন, মারা গেলে ম্যাকলিওডের মতো কাউকে এরকম প্রশান্তির হাসি হাসতে দেখতে পাবেন না। মিস্টার ম্যাকলিওড হো হো করে হেসে উঠলেন। নিজের কথা ভাবি, বুঝলে, যে যাক বাবা, এবারও আমি না। মিসেস আইভি বিশপ বছর 29-এর এক অতি রোগা সুন্দরী ইংরেজ মহিলা। 2 বছর এখানে আছে, দেখে মনে হয় যেন 20। এর আগে 6 বছর সুইজারল্যান্ডের অন্য এক স্যানিটোরিয়ামে কাটিয়েছে। ডক্টর লেনক্স বলেছেন কয়েক মাসের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। এই 3 জন যখন কথা বলছে তখন বছর 40-এর মেজর জর্জ টেম্পলটন সেখানে হাজির হয়। লম্বা, বেশ সুপুরুষ, কালো চোখ আর ছিমছাম কালো গোঁফ। সেখানে পৌঁছে সে বেশ কিছুক্ষণ কাশে, নিজের সিগারেট খাওয়াকে দোষ দেয়, কিন্তু জানায় যে সে ওই বদ অভ্যেস ছাড়তে পারবে না। মিসেস আইভি বিশপ টেম্পলটনকে দেখে উৎফুল্ল বোধ করে এবং ডাকার সাথে সাথে তার সাথে হাঁটতে বেরিয়ে যায়। দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে। ওই টেম্পলটন তো এই রোগ ধরা পড়ার আগে পর্যন্ত পাক্কা প্লেবয় ছিল। এখানে তো কম কেচ্ছা দেখলাম না। বুঝলেন, 3-4 বছর আগে এক মহিলা, খুব হট, তার বর আবার তাকে চোখে হারায়। লন্ডন থেকে ফি সপ্তাহে প্লেনে আসতো, বউ পাগল। তো সেই মহিলা এখানে একজনের সাথে চক্কর চালাতে শুরু করলো। ডক্টর লেনক্স নিশ্চিত হয়ে কালপ্রিটকে খোঁজা শুরু করলেন। একদিন করলেন কি, রাত্রে সবাই শুতে চলে যাওয়ার পর মহিলার ঘরের সামনের মেঝেতে হালকা করে একটা রং পেন্ট করে দিলেন। পরদিন সকালে সবার চটি পরীক্ষা করে অপরাধীকে শায়েস্তা করলেন। করতেই হবে, স্যানিটোরিয়ামে সুনাম রক্ষা করতে হবে না? কিন্তু আইভি বিশপ তো অনেক সেন্সেবল, অনেক বুদ্ধিমতী মহিলা। টেম্পলটনের সাথে কোনো গভীর সম্পর্কে যাওয়া উচিত নয়, কারণ আইভি বিশপের টিকে যাওয়ার, বেঁচে থাকার যথেষ্ট আশা আছে। এখানে রোগীদের দেখে দেখে এখন এক পলকে বলে দিতে পারি কে কতদিন টিকবে। সচরাচর ভুল হয় না। টেম্পলটন মেরে কেটে 2 বছর। অ্যাসেন্ডানের শঙ্কিত দৃষ্টি দেখে ম্যাকলিওড একটু কৌতুকের সুরে বললেন, আপনার চিন্তা নেই ভাই, আপনি ভালো হয়ে ফিরবেন, আমি নিশ্চিত। অ্যাসেন্ডানের নার্স এসে তাকে ভেতরে নিয়ে গেল। তার মনে হলো যেন কতই না ধকল গিয়েছে। ডক্টর লেনক্স সন্ধেবেলা চেক আপে এলেন। ছোটোখাটো আমুদে লোক, অনেক কথা বলেন, নিজের কাজে ভীষণ দক্ষ, আর মাছ ধরা তার পাগলের মতো নেশা। ধরা স্যামন মাছ মাঝে মধ্যেই রোগীদের পাতে তুলে দেন। জিজ্ঞাসা করলেন কারো সাথে আলাপ হলো কি না। অ্যাসেন্ডন জানালো নার্স মিস্টার ম্যাকলিওডের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। ডক্টর লেনক্স হাসতে হাসতে বললেন, হ্যাঁ, সবচেয়ে প্রাচীন বট। এখানকার সমস্ত রোগীর খবর নখদর্পণে। কোনখান থেকে এত খবর জোগাড় করে কে জানে। প্রত্যেকের প্রাইভেট লাইফের ঘাই ঘোত সব জীবের ডগায়। ক্যাম্বেলের কথা বলেছে? হ্যাঁ, একবার ওনার প্রসঙ্গ তুলেছেন। ও ক্যাম্বেলকে সহ্য করতে পারে না, ছায়াতে ঝাঁটা মারে। ক্যাম্বেলও তাই। কিন্তু ভাবুন, দুজনে এই 17 বছর ধরে একসাথে আছে। ক্যাম্বেলের ঘর ওর ঠিক নিচে, আর ক্যাম্বেল ভায়োলিন বাজায়। তার বাজনায় ম্যাকলিওড রেগেটং, বলে কি একই সুর 17 বছর শুনছে। কিন্তু ক্যাম্বেল বলে ম্যাকলিওডের সুর তালের কোনো বোধই নেই, সে কিভাবে বুঝবে। ম্যাকলিওড চাই আমি যেন ক্যাম্বেলের বাজনা থামাই, কিন্তু তা করার অধিকার তো আমার নেই। যতক্ষণ নির্দিষ্ট সময়ের বাইরে না বাজায় আমার অধিকার নেই। ম্যাকলিওডকে অন্য ঘরও অফার করেছি, কিন্তু যাবে না। বলে যে এখানের সেরা ঘরে সে আছে, সেটাই ক্যাম্বেলের সহ্য নয়। ওই ঘর থেকে উৎখাত করার জন্যই সে ভায়োলিন বাজায়। ভাবতে অবাক লাগে, 2 মধ্যবয়স্ক মৃত্যুপথযাত্রী এভাবে নিজেদের তিক্ততা চালিয়ে যাবে। দুজনে আবার আলাদা থাকবে না, একই খাওয়ার টেবিলে বসা চাই, একই সাথে ব্রিজ খেলে, আর রোজ কার ঝগড়া। আমি মাঝে মধ্যে এখান থেকে বের করে দেওয়ার হুমকি দিলে একটু শান্ত হয়, আবার জেকে সেই। এখান ছেড়ে ওদের যাওয়ার কোথাও নেই। ক্যাম্পবেল কবছর আগে ছুটি কাটাতে গেছিল 1 মাসের জন্য। 1 সপ্তাহ পরেই সে ফেরত আসে, বলে বাইরে এত লোক তার ভয় লাগছিল। স্বাস্থ্যের উন্নতির সাথে সাথে ধীরে ধীরে অ্যাসেন্ডনের আরও অনেকজনের সাথে আলাপ হলো। একদিন সকালে মিস্টার লেনক্স তাকে ডাইনিং রুমে সবার সাথে লাঞ্চের অনুমতি দিলেন।
বিশাল হল ঘরে বড় বড় জানলা, রৌদ্রোজ্জ্বল দিনে সূর্যের আলোতে ঘর ভরে ওঠে। ভেতরে ভর্তি লোকজন, বৃদ্ধ, মধ্যবয়স্ক, যুবক, সব বয়সী। ম্যাকলিয়ার্ড আর ক্যাম্পবেলের মতো বেশ কিছু, যারা বহু বছর ওখানে আছে, মরবেও ওখানে। অন্যেরা কেউ কয়েক মাস, কেউ 1-2 বছর। একজন হলো মিস অ্যাটকিন, মধ্যবয়স্কা অবিবাহিতা এক মহিলা। তিনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু প্রতি শীতে তিনি ফেরত আসেন। এখানকার জীবন তার ভালো লাগে। দীর্ঘদিন এখানের সাথে যুক্ত থাকার ফলে এখানে বেশ গুরুত্ব পান। তিনি এখানকার অনারারি লাইব্রেরিয়ান, মানে সাম্মানিক, বিনা বেতনে গ্রন্থকারিকের দায়িত্ব সামলান এবং এখানকার মেট্রনের সাথে গলায় গলায় সবার সাথে গল্প করার জন্য সর্বদা মুখিয়ে থাকেন। কিন্তু অন্যেরা বলে তিনি ইনফর্মার, সব খবর 1-2 করে মেট্রনের কানে তোলেন। সেখান থেকে ডক্টর লেনক্স কিছুই তার দৃষ্টি এড়ায় না। মেট্রনের সাথে ঘনিষ্ঠতার জন্যই হোক বা অনেকদিন এই স্যানিটোরিয়ামের সাথে যুক্ত থাকার জন্যই হোক, মিস অ্যাটকিন ডাইনিং হলে মিস্টার ম্যাকলিয়ার্ড আর ক্যাম্পবেলদের টেবিলে বসার সম্মান লাভ করেছিলেন। এক জেনারেল তার পদের কারণে এই টেবিলে বসতেন। সবচেয়ে পুরাতন রোগীরা এই টেবিলটিতে বসার কারণে এই টেবিলটির একটি আলাদা মর্যাদা ছিল। এর আলাদা কোনো বিশেষত্ব বা সুবিধে কিছুই ছিল না, তবুও এই টেবিলে স্থান পাওয়ার জন্য রোগীদের বিশেষ আকুতি ছিল। এক ভারতীয় ছোট রাজা, সিনিয়র হিসেবে যিনি ঠিক ম্যাকলিয়ার্ড আর ক্যাম্পবেলের পরই ভীষণভাবে কামনা করছিলেন দুটোর একটা যেন শীঘ্রই মরে। অনেক বয়স্ক মহিলাদের মধ্যে মিস অ্যাটকিনের ওই টেবিলে স্থান পাওয়া নিয়ে বিশেষ আপত্তি ছিল। কেন? যখন ইচ্ছা চলে যাবে, যখন ইচ্ছা আসবে, টেবিল দখল করবে। আমরা কি বানের জলে ভেসে এসছি? অ্যাসেন্ডনের শীঘ্রই ক্যাম্পবেলের সাথে পরিচয় হলো। লম্বা, রোগা, হাড় সর্বস্ব কাকতারুয়াদের মতো চেহারা, সর্বক্ষণ অশান্তিতে থাকে। গান বাজনা ভালো লাগে? প্রথম দর্শনেই ক্যাম্পবেল তাকে জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, একটু আধটু ভালো লাগে। আমার রুমে আসতে পারেন, আমি ভায়োলিন বাজাই। এখানে তো কেউ গান বাজনার কদরই বোঝে না। যাবেন না ভাই, যাবেন না, কান ঝালাপালা হয়ে যাবে। ম্যাকলিয়ার্ড সঙ্গে সঙ্গে সাবধান করে। সে মারপিট বাঁধার উপক্রম। মিস অ্যাটকিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলেন, না না, মিস্টার ক্যাম্পবেল যথেষ্ট ভালো বাজান। তাচ্ছিল্যের হাসি হেসে মিস্টার ম্যাকলিয়ার্ড ওখান থেকে চলে যান। সারা বিকেল ধরে মিস্টার ক্যাম্পবেল একই সুর বাজান। ম্যাকলিয়ার্ড ওপরের ঘরে ক্ষিপ্ত হয়ে মেঝেতে দড়াম দড়াম করে শব্দ করেন। এক নার্সকে দিয়ে বলে পাঠান যে তার মাথা ধরেছে, মিস্টার ক্যাম্পবেল যেন বাজনা থামান। ক্যাম্পবেল তাকে গোল্লায় যেতে বলে। তারপর সন্ধেবেলা দেখা হলে দুজন দুজনকে গালিগালাজ করে। এই রোজ নামচা। ডাইনিং হলে অ্যাসেন্ডনের ঠাঁই হলো সুন্দরী মিস আইভি বিশপের টেবিলে। সেখানে একজন হলো হেনরি চেস্টার। এখানে আসার আগে ছিলেন লন্ডনের অ্যাকাউন্টেন্ট। মোটাসোটা শক্তপোক্ত 40 বছরের হেনরি চেস্টারের লন্ডনের উপকণ্ঠে স্ত্রী পুত্র নিয়ে এক সুখী পরিবার। কোনোদিন সামান্য শরীর খারাপ হয়নি। গল্ফ খেলতে গিয়ে সর্দি, তারপর জ্বর, তারপর স্পেশালিস্ট দেখানো, তার দুটো লাংসি মারাত্মক ক্ষতিগ্রস্ত, সঙ্গে সঙ্গে এই স্যানিটোরিয়ামে আসা। তার মতো লোকের কিভাবে টিবি হয় কল্পনা করে পান না। তাই অপ্রত্যাশিত সংবাদটি তাকে বজ্রাহত করেছিল। মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিলেন, এখনও কাটিয়ে ওঠেননি। যদি লাগাম ছাড়া উচ্ছৃঙ্খল জীবন কাটাতেন একটা মানে ছিল, কিন্তু ভদ্র, সভ্য, সংযমী জীবন, অফিস, বাড়ি আর মাঝে মধ্যে ক্লাব, নিজের কাজ আর বাড়ি ছাড়া অন্য কোনো কিছুতেই তার আগ্রহ ছিল না। যথেষ্ট আয় করতেন, বিলাসে জীবন কাটানোর মতো। বছরে 2 বার নিয়ম করে 3 সপ্তাহের জন্য ঘুরতে যেতেন। আদ্যপান্ত সাধারণ উচ্চবিত্ত মানুষ, যিনি বাচ্চাদের ভালো স্কুলে পড়াবেন, সচ্ছলভাবে অবসর নেবেন, ছেলে মেয়েদের বিয়ে দেবেন, নাতি নাতনির মুখ দেখবেন এবং বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচবেন। এই তো হওয়ার ছিল তার মতো মানুষদের। 2 বছর তার এখানে হয়ে গেছে। ডক্টর লেনক্স তাকে আরও 1 বছর বাড়ি ফেরার কথা ভুলে থাকতে বলেছেন। এক্স-রেতে ডক্টর লেনক্স তার ফুসফুসে কালো ছোপ ছোপ দাগগুলো দেখিয়েছেন। তাই হেনরি চেস্টার ভীষণ হতাশ। এটা ভাগ্যের পরিহাস, ভীষণ অন্যায়। আমার মতো হাজার হাজার মানুষ তো সুখে দিন কাটাচ্ছে, আমারই কেন এরকম হলো? চেস্টার সারাদিন উদ্বিগ্ন হয়ে রোগের কথাই চিন্তা করে। ক্ষণে ক্ষণে জ্বর মাপত বলে তার কাছ থেকে থার্মোমিটার কেড়ে নেওয়া হয়েছে।
তার বদ্ধ ধারণা যে ডাক্তাররা তার কেসটা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে না এবং গুরুত্ব পাওয়ার জন্য নানা রকম হাস্যকর উপায় অবলম্বন করত এবং বকা খেত। তাছাড়া চেস্টার বেশ হাসি খুশি আমোদে লোক, কিন্তু বেশিরভাগ সময়ই মৃত্যু ভয়ে আতঙ্কিত। প্রত্যেক মাসের শেষে তার স্ত্রী দেখা করতে আসতো। হেনরি চেস্টার উদ্গ্রীব হয়ে থাকতো ওই দুটো দিনের জন্য, কিন্তু স্ত্রী আসার সঙ্গে সঙ্গে হেনরি চেস্টার সম্পূর্ণ অন্য মানুষ হয়ে উঠত। রগচটা, খিটখিটে, স্ত্রীকে প্রতি কথায় আঘাত করত। তার মনে হতো যে স্ত্রী তাকে গুরুত্বই দেয় না, তাই প্রত্যেকবারের সাক্ষাতের পর দুজনেই ভীষণ অসন্তুষ্ট হতো। মিসেস চেস্টার সাদাসিধে ঘরোয়া এক মহিলা। তিনি সেই আগের চেস্টারের সাথে একে মেলাতে পারতেন না। সেই সদা হাস্যমুখ দয়ালু স্বামীটিকে খুঁজে পেতেন না। এখানে আসতে তার এখন আতঙ্ক বোধ হয়। দেখা শেষ হলে স্বস্তির নিঃশ্বাস ফেলে ফেরত যান। বুঝতে পারেন এই রোগটাই চেস্টারকে এরকম ভিন্ন করে তুলেছে। একদিন হয়তো ঠিক হয়ে যাবে। অ্যাসেন্ডেনের মনে হতো একই মানুষের মধ্যে যেরকম অসম্ভব ভালো হওয়ার সম্ভাবনা থাকে, সেই একই মানুষের মধ্যে অসম্ভব কুটিল হওয়ার সম্ভাবনাও নিহিত থাকে। তা নাহলে হেনরি চেস্টার এরকম হবে কেন? আসলে মানুষের দর্শন, তার দৃষ্টিভঙ্গি একে অন্যকে পৃথক করে। চেস্টার তো অতি সাধারণ, দার্শনিকতাহীন, জীবনবোধহীন এক উচ্চবিত্ত মানুষ। জীবনের স্বাভাবিক স্রোত থেকে বিচ্ছিন্ন হওয়াটাকে সে মানতে পারেনি। যারা বলেন দুঃখ যন্ত্রণা মানুষকে মহান করে, তারা সবসময় ঠিক কথা বলেন না। কাউকে কাউকে করে, বেশিরভাগকেই সংকীর্ণ মনস্ক, খিটখিটে, আত্মসর্বস্ব করে তোলে। তবে এই স্যানিটোরিয়ামে যন্ত্রণার ব্যাপার খুব একটা ছিল না। একটা স্টেজের পর যক্ষাতে জ্বর থাকে, কিন্তু ভীষণ শরীর খারাপ লাগার ব্যাপার থাকে না। তাই রোগীরা এখানে বেশ রয়ে বসেই থাকত। কিন্তু অগোচরে মনের নিভৃতে মৃত্যুর করাল ছায়া সবসময়ই থাকত। মাঝে মধ্যে এই তুচ্ছ ঝগড়া, মনোমালিন্য, নীচতা, সংকীর্ণতা ছাপিয়ে মৃত্যুর ছায়া দীর্ঘতর হয়ে উঠত। অ্যাসেন্ডারের বেশ কয়েক মাস হয়েছে, তখন ওখানে বয়স 20 একটা ছেলে এলো। নেভিতে সাব লেফটেন্যান্ট, গ্যালোপিং কনজামশনের পেশেন্ট, মানে ক্ষয়রোগ অতি দ্রুত থাবা বসাচ্ছে। লম্বা চওড়া, সুন্দর বাদামি কোঁকড়ানো চুল, নীল চোখ, মুখে সবসময় একটা মিষ্টি হাসি। ছেলেটাকে 2-3 বার দেখেছে অ্যাসেন্ডন। হয় ফিল্ম অ্যাক্ট্রেসদের ছবি দেখছে, বা ফুটবল বা বক্সিংয়ের খবর দেখছে। তারপর সে শয্যাগত থাকলো। তারপর একদিন মারা গেল হাসি মুখে, না কোনো অভিযোগ, না দুঃখ, না বিরক্তি। কেউ মারা গেলে 2-3 দিন এখানে একটা অস্বাচ্ছন্দ্য বোধ ঝুলে থাকে। সবাই আত্মসচেতন হয়ে পড়ে, নিজেদের ফাঁক ফোঁকরগুলো ভাবতে চেষ্টা করে। তারপর আবার সেই দিনে 3 বার খাওয়া, ডাক্তারদের পরামর্শ মতো 2 বার হাঁটা, আর পরিমিত ব্যায়াম আর বিশ্রাম। তারপর আবার সেই বাজনা, ঝগড়া, পরনিন্দা, পরচর্চা।